গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আবার নতুন একটি ক্লাসে স্বাগত জানাই। আমি আপনাদের সায়ন স্যার। আজকে আমরা ফিন্যান্স ও ব্যাংকিং ও বীমা এই অধ্যায়ের, এই বইয়ের বা এই বিষয়ের অষ্টম অধ্যায়ের চতুর্থ অংশ নিয়ে কথা বলবো, অর্থাৎ বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা, যে আমরা আগে 3টা লেকচারে ভাগ করে সেটা পড়েছিলাম। আজকে আমরা চতুর্থ লেকচার বা শেষ লেকচারটি আলোচনা করব এই চ্যাপ্টারটি। তো আমরা এই চ্যাপ্টারের বৈদেশিক বিনিময় কিভাবে হয়, বৈদেশিক মুদ্রার হার কিভাবে নির্ধারিত হয়, কি কি কারণে এটা পরিবর্তন করা মানে হারের পরিবর্তন হয় সেগুলো নিয়ে কথা বলেছি এবং প্রত্যয়নপত্র নিয়েও কথা বলেছি। তো আজকের আলোচনায় আমরা রাখছি প্রত্যয়নপত্রের বিভিন্ন প্রকারভেদ নিয়ে। গত ক্লাসে আমরা প্রত্যয়নপত্র কি জেনেছিলাম, যেখানে আমরা বলেছি যে আমদানিকারকের সাথে রপ্তানিকারকের পূর্ব পরিচিতি না হওয়ার কারণে তারা কি হয়, পণ্য পাঠাবে কিনা বা টাকা পাবে কিনা এই অনিশ্চয়তা দূর করার জন্যই প্রত্যয়নপত্র ব্যবহার করা হয়, যেখানে ব্যাংক প্রতিশ্রুতি দেয় যে সে টাকা পরিশোধ করে দিবে পাওনাদারকে বা আমদানিকারকের পক্ষে, সে রপ্তানিকারককে এই নিশ্চয়তাটুকুন প্রদান করে, সেটাই প্রত্যয়নপত্র বা এলসি নামে পরিচিত, লেটার অফ ক্রেডিট। তো আজকে আমরা সেই প্রত্যয়নপত্রেরই কিছু প্রকার নিয়ে কথা বলবো এবং তারপরে সর্বশেষ কথা বলবো আমরা আজকের লেকচারের বা এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক, সেটা হচ্ছে রেমিটেন্সের ভূমিকা, অর্থাৎ ফরেন আর্নিংসের কি ভূমিকা একটা দেশের উন্নয়নের জন্য, বিশেষ করে আমাদের মতন বা বাংলাদেশের জন্য রেমিটেন্স খুবই, অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো আমরা চলে আসি, বেশ কয়েকটা প্রত্যয়নপত্রের প্রকার রয়েছে। তো প্রথম থেকে আসি, প্রথমেই আছে দলিলযুক্ত প্রত্যয়নপত্র, অর্থাৎ দলিলযুক্ত প্রত্যয়নপত্র। সেখানে আমরা কি বলতে চাই, যে প্রত্যয়নপত্রে এমন শর্ত থাকে যে বিভিন্ন দলিল সহ জমা দিলেই ব্যাংক কেবল সেটাকে মর্যাদা দিবে, অর্থাৎ আপনাকে বিভিন্ন ডকুমেন্ট দেখাইতে হবে যে হ্যাঁ, তারপরে ব্যাংক আপনার হয়ে প্রতিশ্রুতি দিবে। তো এই বিলের সাথে আপনাকে সাধারণত বিমার পত্র, বিমা করা থাকলে সেটার পত্র, তারপরে আপনার চালান, আপনার বহনপত্র, এগুলা সংযুক্তি দিতে হয়, তাহলে সেটা দলিলযুক্ত প্রত্যয়নপত্র হয়ে যায়। সেকেন্ড ওয়ান, দলিল মুক্ত বা পরিচ্ছন্ন প্রত্যয়নপত্র, অনেক সময় এটাকে আমরা ক্লিন এলসিও বলি। এই প্রত্যয়নপত্রের ক্ষেত্রে প্রথমটা যেমন দলিল যুক্ত ছিল, এখানে দলিল মুক্ত, অর্থাৎ কোনো ধরনের শর্ত থাকবে না কোনো দলিল সংযুক্ত করার, তাকে আমরা দলিল মুক্ত প্রত্যয়নপত্র বলি। অর্থাৎ এই দলিলপত্র ছাড়া উপস্থাপন করা হলেই ব্যাংক বিলের মর্যাদা দিয়ে দিবে, অর্থাৎ ব্যাংক এটা স্বীকৃতি প্রদান করবে বা অর্থ প্রদান করবে পরবর্তীতে। সেক্ষেত্রে আপনাকে কোনো ডকুমেন্টেশন বা কোনো কিছুই সাবমিট করতে হবে না। তারপর নিশ্চিত প্রত্যয়নপত্র, যে প্রত্যয়নপত্রে ব্যাংক রপ্তানিকারকের বিলে স্বীকৃতি দেওয়ার নিশ্চয়তা প্রদান করে তাকেই নিশ্চিত পত্র বলে। মেয়াদ পূর্তির আগে ব্যাংক এরূপ প্রত্যয়নপত্র বাতিল করতে পারে না, অর্থাৎ ব্যাংক একটা নিশ্চয়তা দিয়ে দিল যে হ্যাঁ, আমি তোমার হয়ে টাকা দিয়ে দিব এবং তুমি টাকা না দিলে আমি তোমার টাকা পরিশোধ করে দিব, তোমার কোনো সমস্যা হবে না। এই ধরনের নিশ্চয়তা যখন দিচ্ছে তখন সেটা নিশ্চিত পত্র বা নিশ্চিত প্রত্যয়নপত্র বলতেছি, এবং এটা ব্যাংক চাইলেও একবার হয়ে গেলে সেটাকে চেঞ্জ করতে পারে না বা কোনো সময় সেটা বাতিল করতে পারে না। অনিশ্চিত প্রত্যয়নপত্র, যে প্রত্যয়নপত্রের স্বীকৃতি নিশ্চিত দিলেও মেয়াদ পূর্তি পর্বে ব্যাংক তা চাইলে বাতিল করতে পারে, অর্থাৎ আমি নিশ্চয়তা ব্যাংকের থেকে পাইলাম যে ব্যাংক টাকা পরিশোধ করে দিবে, বাট সেটা মেয়াদ পূর্তির আগে ব্যাংক চাইলে তার মাইন্ড চেঞ্জ করতে পারে, যে বলতে পারে আমি দিব না, সেটাও বলতে পারে। তো এটা অনিশ্চিত প্রত্যয়নপত্র। দেন নির্দিষ্ট প্রত্যয়নপত্র, নির্দিষ্ট প্রত্যয়নপত্র কি হচ্ছে, নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অর্থের জন্যই এই প্রত্যয়নপত্রটা খোলা হয়, মেয়াদ শেষে বাতিল হয়ে যায়, তাকেই নির্দিষ্ট প্রত্যয়নপত্র বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জন্য এটা খোলা হয়, নির্দিষ্ট পরিমাণের অর্থের বিল পরিশোধের পর এর কার্যকারিতা শেষ। ধরেন
আপনি 10 লাখ টাকার জিনিস কিনছেন, আপনি 3 লাখ টাকার একটা প্রত্যয়নপত্র পাবেন। ওই 3 লাখ টাকা পরিশোধ হয়ে গেলে ওই প্রত্যয়নপত্রটা বাদ। ঠিক আছে? এটা একটা নির্দিষ্ট অর্থের জন্য নির্দিষ্ট সময়ে করা হয়। দেন ঘূর্ণায়মান, রিভলভিং, এ ধরনের পত্র নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ অর্থের জন্য বারবার ব্যবহার করা হয়। অর্থাৎ এইটা বারবার আপনি ব্যবহার করতে পারেন, যাকে আমরা ঘূর্ণায়ন বীমাপত্র বা ঘূর্ণায়ন প্রত্যয়নপত্র বলতেছি। এ ধরনের পরিমাণ অর্থের প্রত্যয়নপত্র ইস্যু করা হয়, অর্থাৎ তিনবার এটা ব্যবহার হয়। যে পরিমাণে অর্থের জন্য প্রত্যয়নপত্র ইস্যু করা হয়েছে, গ্রাহক সেই অর্থ সীমা পর্যন্ত নির্দিষ্ট মেয়াদের মধ্যে তা বারবার ব্যবহার করতে পারে। মানে অর্থাৎ একটা সীমা দিয়ে দেওয়া হয়। যেমন যদি আমি একটু বলি যে 6 মাসের মধ্যে আপনি বললেন 50,000 টাকার একটি প্রত্যয়নপত্র খুললেন, তো এক সময় আপনি 50,000 টাকা বা তার নিচে যে পরিমাণের অর্থ যতবার ইচ্ছা বিলে ব্যবহার করেন না কেন, তার মূল্য 50,000 টাকার সমানই হবে। ব্যাংকের সাথে সুসম্পর্ক রয়েছে এরকম গ্রাহকরাই এই প্রত্যয়নপত্রটা পেয়ে থাকে। অর্থাৎ 50,000 টাকা পর্যন্ত আপনি লিমিট, এর উপরে যেতে পারবেন না। এর নিচে যতবার ইচ্ছা আপনি বিল ব্যবহার করেন, তার মূল্য পুনর্বার 50,000 টাকার সমান হয়ে যাবে। আপনি 30,000 টাকা দিলেন, কিন্তু পরবর্তীতে আপনি ওই 50,000 টাকা পর্যন্ত আবার লিমিট পাবেন দেওয়ার। ঠিক আছে? এটা সাধারণত সম্পর্কের উপর নির্ভর করে, ব্যাংকের সাথে সম্পর্ক হইলে ভালো থাকলে এটা পাওয়া যায়। দেন খোলা প্রত্যয়নপত্র, ইস্যুকারী ব্যাংক যে কোনো সময় এই প্রত্যয়নপত্র বাতিল করতে পারে, তাকেই খোলা ঋণপত্র বলে। অর্থাৎ যে কোনো সময় সে এটাকে বাতিল করতে পারে। অবশ্য বাতিলের পূর্বে বিল প্রস্তুত ও উপস্থিতি হলে ব্যাংক তার স্বীকৃতি দিতে বাধ্য। যদি এটা তৈরি করা হয়ে যায় এবং উপস্থাপনও হয়, সেক্ষেত্রে ব্যাংককে স্বীকৃতি দিতে হবে, নাহলে হবে না। স্থির বা অখণ্ডনীয় বীমাপত্র, ইস্যুকারী ব্যাংক নির্দিষ্ট মেয়াদের পূর্বে যে প্রত্যয়নপত্র বাতিল করতে পারে না, তাকেই অখণ্ডনীয় বা স্থির প্রত্যয়নপত্র বলে। অর্থাৎ এটা আপনি বাতিল করতে পারবেন না, ইস্যুকারী ব্যাংক পারবে না। আর নিশ্চয়তা বা অনিশ্চয়তার মধ্যে যেটা ছিল, সেখানে ছিল রপ্তানিকারকের স্বীকৃতি চেঞ্জ করতে পারবে না, আর এখানে ইস্যুকারী ব্যাংকের চেঞ্জ হবে না। অবশ্য বাতিলের ক্ষেত্রে সেটা বাতিল হবে কখন? যদি গ্রাহকের মৃত্যুও হয়, দেউলিয়াও হয়, বিল বাতিল করা যাবে না। গ্রাহক দেউলিয়া হইলেও আপনাকে সেই বিলটা পরিশোধ করতেই হবে, ইস্যুকারী ব্যাংক। দেন প্রান্তে লিখিত প্রত্যয়নপত্র, এই প্রত্যয়নপত্রে এক প্রান্তে বিল ফর্ম থাকে, তাকেই লিখিত বা প্রান্তে লিখিত প্রত্যয়নপত্র বলা হয়। প্রান্তে লিখিত প্রত্যয়নপত্র বলা হবে যেটায় বিল ফর্ম পূরণ করে মর্যাদা দানের লক্ষ্যে এটি স্বীকৃতি দানকারী ব্যাংকে উপস্থাপিত হয়। তো স্বীকৃতি যে দিবে তার কাছে আপনি উপস্থাপন করবেন। এক প্রান্তে বিল ফর্ম থাকে, তাকেই প্রান্তে লিখিত প্রত্যয়নপত্র বলা হয়। দেন অগ্রিম প্রত্যয়নপত্র, এটা দুই ধরনের হয়। বিক্রেতার প্রাপ্য অর্থ অগ্রিম পরিশোধের শর্তে যে প্রত্যয়নপত্র ইস্যু করা হয়, সে যদি অগ্রিম টাকা চায় সেটা নিতে পারে। এটা দুইটা প্রকার আছে, আমরা পরের স্লাইডে এটা নিয়ে কথা বলবো। ভ্রমণকারী প্রত্যয়নপত্র, ভ্রমণের সুবিধার্থে এক ধরনের প্রত্যয়নপত্র ইস্যু করা হয়, তাকে ভ্রমণকারী প্রত্যয়নপত্র। তো এটা এই ক্ষেত্রে ব্যাংক তার দেশ বিদেশি প্রতিনিধি বা শাখাকে প্রত্যয়নপত্রের ধারককে নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে থাকে। এটারও দুইটা প্রকার, এটা নিয়ে আমরা পরের স্লাইডে দেখব। তারপরে ব্যাক টু ব্যাক প্রত্যয়নপত্র, অর্থাৎ কোনো প্রত্যয়নপত্র জামানত হিসাবে গ্রহণ করে ব্যাংক যে প্রত্যয়নপত্র ইস্যু করে তাকে ব্যাক টু ব্যাক প্রত্যয়নপত্র বলে। অর্থাৎ একটা প্রত্যয়নপত্র জমা রেখে আপনি ধরেন আরেকটা কারো কাছে সেল হবে, আরেকজনের কাছে আপনি কিছু কিনলেন, তো আগের জনের কাছেরটা আপনি কারো কাছ থেকে টাকা পাবেন, তো সেই প্রত্যয়নপত্রটা জামানত হিসাবে রাখা আপনি কাউকে টাকা দিবেন, তার জন্য একটা প্রত্যয়নপত্র করলেন। কারণ আপনি ব্যবসা করলে আপনার কাছে কেউ টাকা পায়, আপনি কারো কাছে টাকা পান। তো একটা জামানত রাখা যে ভাই এই যে 3 মাস পরে আমেরিকা আমাকে টাকা দিবে, ঠিক আছে, তো এটা আপনি নেন এবং আপনি ধরেন সিঙ্গাপুরকে একটা নিশ্চয়তা দেন যে আমি টাকা পরিশোধ করে দেবো। তখন ব্যাংক দেখবে ঠিক আছে আমেরিকা তো টাকা দিবেই, তো আমি এটা জামানত হিসাবে রাখি, আমেরিকা থেকে টাকাটা পায়া যদি এই লোক নাও দেয় আমি সিঙ্গাপুরের ওই লোককে পরিশোধ, এটা হিসাবে রাখা হয়। তো ধারক আমদানিকৃত কাঁচামালের সাথে সম্পর্কযুক্ত অন্য কোনো সহায়ক কাঁচামাল আমদানি করলে পূর্বের ইস্যুকৃত প্রত্যয়নপত্রটি জামানতের বিপরীতে আরেকটি প্রত্যয়নপত্র ইস্যু করে থাকে। তো এইটাই বললাম আমরা। তো এখন আমরা অগ্রিম ও প্রত্যয়নপত্র নিয়ে দুইটা ভাগ আছে বলছিলাম।
লাল দফা অগ্রিম প্রত্যয়নপত্র, সবুজ দফা অগ্রিম প্রত্যয়ন। যে প্রত্যয়নপত্রে ব্যাংক রপ্তানিকারককে অগ্রিম পণ্যের জ্বালানি খরচ, জাহাজ ভাড়া, বীমা, পরিবহন খরচ প্রভৃতি পরিশোধের ব্যবস্থা রাখে তাকে লাল দফা অগ্রিম প্রত্যয়নপত্র বলে। লাল কাগজের এটা বা কালিতে এই প্রত্যয়নপত্রটা লেখা হয়। ব্যাংক আমদানিকারকের গুদাম ভাড়া অগ্রিম পরিশোধের লক্ষ্যে দিয়ে থাকে। অর্থাৎ লাল দফাতে তারা কি করতেছে, এই আনার জন্য যা লাগতেছে, জাহাজ ভাড়া, বীমা, পণ্য বহন খরচ, এগুলা পরিশোধের নিশ্চয়তা দেয় এবং এটা লাল কালিতে লেখা হয়। আর সবুজ কালিতে যে আনার পরে যেখানে রাখতেছে সেইটার অগ্রিম পরিশোধের ব্যবস্থা করলে সেটাকে আমরা সবুজ দফা অগ্রিম প্রত্যয়নপত্র বলি এবং এটা সবুজ কালিতে লেখা হয় বলে এটার নাম সবুজ দফা অগ্রিম প্রত্যয়নপত্র। তারপরে আসলো ভ্রমণকারী প্রত্যয়নপত্র, যার মধ্যে দুইটা আছে, নির্দিষ্ট প্রমাণ প্রত্যয়নপত্র বা ভ্রাম্যমাণ প্রত্যয়নপত্র। নির্দিষ্ট প্রত্যয়নপত্রের মাধ্যমে ব্যাংক তার নির্দিষ্ট কোনো বিদেশের নির্দিষ্ট শাখা বা প্রতিনিধিকে ভ্রমণকারীকে নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদানের নিশ্চয়তা দিবে, তখন সেটা নির্দিষ্ট প্রত্যয়নপত্র। আর একটা ভ্রাম্যমাণ, সেখানে হচ্ছে ভ্রমণকারী ইস্যুকারী ব্যাংকের বিষয়বস্তু শাখায় একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবে, তাকে ভ্রাম্যমাণ প্রত্যয়নপত্র দিবে। কিন্তু সেটার ক্ষেত্রে কি পার্থক্য, নির্দিষ্টটার সাথে যে কোনো প্রতিনিধি বা একাধিক শাখা থেকে আপনি সেই টাকাটা উত্তোলন করতে পারবেন। তো এরও প্রত্যয়নপত্র প্রদর্শন করে স্বাক্ষর দিয়ে ভ্রমণকারী প্রয়োজন মতো একাধিক ব্যাংক থেকে সে অর্থ উত্তোলন করতে পারে। অর্থাৎ আপনি ধরেন ব্র্যাক ব্যাংকের থেকে একটা নিলেন প্রত্যয়নপত্র এবং আপনি আমেরিকায় ঘুরতে গেলেন বা আমেরিকায় কোনো কাজে গেলেন, আমেরিকান 4-5টা ব্যাংকের থেকে যদি আপনি নিতে পারেন তাহলে এটা ভ্রাম্যমাণ প্রত্যয়নপত্র। আর যদি ব্র্যাক ব্যাংক ফিক্সড করে দেয় যে না আমেরিকার জেপি মর্গান ব্যাংক আছে একটা, ওই ব্যাংকের থেকেই নিতে হবে, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট প্রত্যয়নপত্র, কারণ নির্দিষ্ট ব্যাংক বলে দিচ্ছে, নির্দিষ্ট ব্রাঞ্চও যদি বলে দেয় বা বলে দিল জেপি মর্গানের যে কোনো ব্রাঞ্চ, তাহলে এটা ভ্রাম্যমাণ। এখন বললো না জেপি মর্গানের নিউ ইয়র্ক ব্রাঞ্চ থেকে আপনাকে নিতে হবে, তাহলে নির্দিষ্ট প্রত্যয়ন। ঠিক আছে, এখন আমরা আসবো রেমিটেন্সের ভূমিকা। বাংলাদেশের বড় একটা ইনকাম সোর্স রেমিটেন্স, কারণ আমাদের এখানে অনেক প্রবাসী বাংলাদেশি কাজ করে। আমাদের এখানে বহু লোক আমাদের এই অর্থনীতিটাকে চালানোর জন্য তারা বাইরে কাজ করতেছে, তাই তারা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। আপনি মিডল ইস্ট যদি চিন্তা করেন, সব বাঙালি, বেশিরভাগ লোকজন বাঙালিরা কাজ করে, মিডল ইস্টে কাজ করে, মালয়েশিয়াতে কাজ করে, মিডল ইস্টের অনেক কান্ট্রি থেকে যে ইনকাম তারা আমাদের জন্য আনে। আপনি যদি এয়ারপোর্টে যান দেখবেন প্রতিদিন হাজার হাজার এরকম লোক বাংলাদেশে আসতেছে যারা কিনা বাইরে কাজ করে আমাদের জন্য রেমিটেন্স ইনকাম করে আনে। আমরা তাদেরকে হিরো অফ দ্য কান্ট্রিও বলতে পারি, কারণ তারাই আমাদের ইকোনমিটাকে বড় একটা বুস্ট দেয় প্রত্যেক বছর। তো এখন আমরা আসি পুরোপুরি রেমিটেন্সের ভূমিকাটা কি। এক দেশ থেকে রেমিটেন্স মানেটা হচ্ছে যে এক দেশ হতে অন্য দেশে যে অর্থ প্রেরণ করা হয় তাকে আমরা রেমিটেন্স বলি। খুবই গুরুত্বপূর্ণ, আপনার দেশের তহবিল বাড়ায়, বৈদেশিক তহবিল বাড়ায়, একই সাথে আপনার আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখে। তো প্রথমেই আসলো আর্থিক খাতের উন্নয়ন। রেমিটেন্সের মাধ্যমে ব্যাংকে প্রচুর পরিমাণের অর্থের আগমন ঘটে। যেমন আপনি ধরেন আপনার আঙ্কেল থাকে সৌদি আরব, সেই আঙ্কেল বাংলাদেশে টাকা পাঠাবে, তো তার জন্য সে কি করবে, ব্যাংক ইউজ করবে, তাই না? তো ব্যাংকের মাধ্যমে এই টাকাটা আসবে এবং ব্যাংকে অনেক টাকা, এরকম অনেকেই টাকা পাঠাইলে অনেকগুলো তহবিল ব্যাংকে বাড়তে থাকবে এবং সেখান থেকে আপনি আপনার টাকাটা নেবেন। তো ব্যাংকেরও উন্নতি হবে, বিভিন্নজনক লাভজনক খাতে ব্যাংক সেই টাকাটা কাজে লাগাতে পারবে, বা এই টাকাটা আসলে এখান থেকে আবার ভালো পরিমাণে ট্যাক্সও কাটা দিবে। মূলধন বৃদ্ধি, রেমিটেন্সের মাধ্যমে রপ্তানিকৃত বা শ্রমের বিনিময়ে দেশে যে অর্থের আগমন ঘটে তা ভোগই করা হয় না শুধু, তাই না? আপনি যদি আপনার আঙ্কেল টাকা পাঠাইলে কি তারা ফুল ইউজ করে ফেলে না, ওই ফ্যামিলিও কিন্তু কিছু না কোথাও ইনভেস্ট করে, কিছু করে, বিভিন্ন ক্ষেত্রে তারাও ব্যবসা, হয়তো বা তার আপনার আঙ্কেল পাঠাইলো আপনার জন্যই, আপনি কোথাও বিজনেস করতে চান, আপনার জন্যই ধরা 2 লাখ টাকা পাঠাইলো, তো এই টাকাটা কিন্তু আপনি আবার কোনো ব্যবসায় ইউজ করে আপনি মুনাফা অর্জন করতে পারেন। তারপর বিনিয়োগ বৃদ্ধি, এই সেম উদাহরণটাই যায় যে আপনি এটা বিনিয়োগ করলেন কোথাও, মূলধন গঠন প্রয়োজন, বিদেশ হতে অর্থ পাওয়ার সাথে সাথে আপনি ব্যয় না করে কি কোনো একটা কাজে লাগাইলেন, ফলে আপনার প্রতিষ্ঠানেরও মুনাফা, যা বিনিয়োগ বাড়ায়। জাতীয় আয় বৃদ্ধি,
বা পরিশোধ ভারসাম্য, আচ্ছা পরিশোধ ভারসাম্য রক্ষা, বিদেশ হতে পণ্য আমদানি করলে বৈদেশিক মুদ্রায় তা দিতে হয়, তাই না? আপনি আমেরিকা থেকে কিছু কিনবেন, আপনাকে টাকা দিয়ে দিতে হবে। দেশে রেমিটেন্সের আগমন ঘটলে আমদানিকৃত পণ্য মূল্য পরিশোধ সহজ, অর্থাৎ আপনার এখানে যদি ডলার বেশি আসে তখন কিন্তু আপনার পেমেন্ট করাটা ইজি। কারণ আপনি ধরেন $1000 দিতে হবে, আপনার দেশে আছে $1000, তাহলে আপনি দিয়ে দিতে পারবেন, কিন্তু আপনার এখানে আছে $500, তখন কিন্তু আপনার কষ্ট হবে। তো আপনার আগমন বেশি হলে আপনার আমদানি করাটাও ইজি। যেমন আমরা আমদানি নির্ভর কান্ট্রি, ঠিক আছে, আমাদের দেশ আমদানি করে, বাইরের থেকে বেশি প্রোডাক্ট আমরা কিনে আনি, কিন্তু আমাদের অনেক পেমেন্ট করতে হয় বাইরের দেশগুলোকে। সেক্ষেত্রে আমরা পাই কই, ওই যে রেমিটেন্সটা যেটা আসে সেখান থেকে কিন্তু আমরা ওই পেমেন্ট গুলা করে থাকি। মাথাপিছু ও জাতীয় আয় বৃদ্ধি, রেমিটেন্সের মাধ্যমে আমরা বলছি যে এই যে বিনিয়োগ বাড়ে, মূলধন গঠন, তো আপনার উৎপাদনশীলতা লাভজনক খাতে বিনিয়োগ হয়, মূলধন বৃদ্ধি, মুনাফা বৃদ্ধি ঘটে, যার ফলে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য শিল্পের প্রসার ঘটে, বিদেশের ব্যবসা বাণিজ্য শিল্পের উন্নয়ন ঘটে এবং জাতীয় আয় বৃদ্ধি পায়। আপনি আরেকজনের হয়ে বিদেশে কাজ করতেছেন, সেই কাজের টাকা বাংলাদেশে আসতেছে, এই টাকাটা কাজে লাগায় আপনার আবার আরেকজন ভাই বোন বা ফ্রেন্ড বা আত্মীয় ইউজ করে আবার সেও ব্যবসা করতেছে। তো আপনার দুই পক্ষেরই বা দুইজনেরই মাথা পিছু আয় বেড়ে যেতেছে। রপ্তানি বৃদ্ধি, রেমিটেন্স উদ্যোক্তার মূলধন রপ্তানি, যেমন আপনি বললাম আপনার আঙ্কেল 2 লাখ টাকা পাঠাইলে আপনি একটা ব্যবসা শুরু করলেন, দেখা গেল আপনি ধরেন আর্ট ড্রয়িং জাতীয় কিছু তৈরি করেন বা হ্যান্ডমেড কিছু তৈরি করতেছেন, সেক্ষেত্রে কি হবে, আপনার ব্যবসাটা তৈরি হলো। তো এখন আপনার এই হ্যান্ডমেড জিনিসগুলো কিন্তু আপনি বাইরে পাঠাইতে পারেন, আপনার উৎপাদন যদি বাড়ে একসময়। তো এই মানসম্মত পণ্য আপনি আবার বিদেশে রপ্তানি করে ওই আপনার ওই আঙ্কেলের 2 লাখ টাকায় মূলধন হিসাবে খাটায়া ইউজ করে আপনি আপনার নিজের উন্নতি করলেন, একই সাথে হ্যান্ডমেড জিনিসগুলো ধরেন ইউরোপে চাহিদা আছে, আপনি ইউরোপে কিছু পাঠাইলেন, সেখান থেকে আপনার রপ্তানি বৃদ্ধি ঘটবে। তো ওভারঅল একটা দেশের ইকোনমিতে রেমিটেন্সের ভূমিকা অনেক, আমাদের মতো সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে প্রচুর ভূমিকা। তো আমরা যদি একটু দেখি, এটা আমরা 2019 সালের দেখি, এটা আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আমি আপনাদের জন্য নিয়ে দেখাচ্ছি। দেখেন বিলিয়নের হিসাব, এটা 10 সালে 11 বিলিয়ন টাকা আমরা রেমিটেন্সে পাইছি, সেটা 2018-তে 15 বিলিয়ন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন 19 সালে সেটা দেখেন কত, 18 বিলিয়ন মার্কিন ডলার, ডলারের সাইনে, হ্যাঁ 18 বিলিয়ন মার্কিন ডলার আমাদের আসছে 19 সালে রেমিটেন্স হিসাবে, যেটা আপনার এই বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি। তো প্রতি বছরই দেখেন এটা কিন্তু বাড়ছে। তো যত রেমিটেন্স বাড়বে আপনার ইকোনমি তত ভালো হবে। তো এটা আমাদের একটা দারুণ ইন্ডিকেটর যে আমাদের দেশের ইকোনমির উন্নতির ক্ষেত্রে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকেন, লেকচারটি ভালো মতো শুনবেন এবং পরবর্তী ক্লাসে আমরা প্রথম দিকের একটা চ্যাপ্টারে নিয়ে আলোচনা করব, প্রথম দিকে 2-1টা চ্যাপ্টার, এবং এই মাস লেকচারটা এই বইটার উপরেই হবে। পরবর্তী মাসে আমরা ফার্স্ট পেপারের বিভিন্ন টপিক নিয়ে কথা বলব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।